রক্তচাপ বেড়ে গিয়ে মাথার চাপ শান্তি করার জন্য খাচ্ছে। ঘড়িতে 7:13 অবশেষে কোন প্ল্যাটফর্ম সেটা কনফার্ম হয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 3। আমার পর ট্রেন চলে এসেছে আর আমাদের সিট নাম্বার হচ্ছে 13, 14, 15, 16। ট্রেনের কোচ নিয়ে তো কোনো কথা হবে না, একদম ঝরঝরে মারুতি একটা কোচ, চারিদিকে ভাঙাচোরা, আর বাথরুম এতটাই অপরিষ্কার যে বেসিনে হাত ধুতে অবধি যাওয়া যাচ্ছে না। গৌতম বাবুর অবস্থা খুবই খারাপ। গৌতম বাবু চোখটা বন্ধ করে নিলে। এত বাজে বাদাম মিল্ক আমরা মানে ভাবতেই পারবো না এটা গৌতম বিশাখাপত্তনম থেকে কিনেছে। দুজনে খেতে পাচ্ছে না। কামড়ে কামড়ে খাওয়ার জন্য দেখ, আমার তো আলুর চপ মনে হচ্ছে। দিয়েছে ডিম কিছু? মা ডিম পেয়েছে। এই উঠেছ? গৌতম নাম নিতে উঠে পড়েছে। এই স্বাদের ভাগ হবে না গৌতম। লড়ে লড়ে দৌড়ে দৌড়ে চা এনেছি, তোমাকে একটুও দেবো না। আমি মাসাজ পার্লার পেয়ে গেছি, আমার হেয়ার মাসাজ হচ্ছে। হেয়ার না, হেড মাসাজ, সরি। দেখো শান্তি নিজের ঘরে এসে। উফ, এই ঘরের মতো শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না। গত ভিডিওতে বলেছিলাম স্টেশন নিয়ে একটা সাংঘাতিক কনফিউশন হচ্ছে। তো আমাদের মতো এই ম্যাডামেরও মনে হচ্ছে কোনো কনফিউশন আছে, তাই ওভারব্রিজের মাথায় বসে চিন্তা করছে। নিজের বোকার মতো দাঁড়িয়ে না থেকে সোজা নেমে আসলাম প্ল্যাটফর্মে, কাঠপাটি জংশন। এটা আমার এখন খুব পরিচিত একটা স্টেশনের নাম। প্ল্যাটফর্মের উল্টো দিকে চোখ যেতে চোখ আর ফোনের ক্যামেরা দুটোই দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মনের ভিতর একটা সাংঘাতিক অনুভূতির সঞ্চার হলো, যেটা একমাত্র ভারতবাসীরাই বুঝতে পারবে। সেই অনুভূতি নিয়ে চললাম সামনের দিকে এবং চারিদিকটা একটু নজর রাখলাম, যদি একটা মায়ের জন্য বসার সিট পাওয়া যায়। এক কাকিমা খুব ভালোবেসে এই মহারাজাকে একটা কেক কিনে দিয়ে গেছিল। মহারাজা সেটা শুয়ে শুয়েই খেয়েছিল, এতটাই কুড়ে যে উঠেও দাঁড়ায়নি বা বসেও খায়নি। আমাদের মধ্যে 3 জন ছিল চা প্রেমী। স্টেশনে আসা থেকেই তাদের শিরা উপশিরা চায়ের জন্য পাগল হয়ে গেছিল, তাই একটু সময় না নষ্ট করে হাতে নিয়ে নিয়েছে চায়ের কাপ। রক্তচাপ বেড়ে গিয়ে মাথার চাপ শান্তি করার জন্য খাচ্ছে। এ নাকি আবার ডায়েট করবে। মায়ের একটা নতুন সমস্যা হচ্ছে, না বেশিক্ষণ বসতে পারে না বেশিক্ষণ দাঁড়াতে পারে। তো অনেকক্ষণ পর একটা সিট পাওয়া গেছিলো, তো মাকে বসিয়ে দিয়েছি। মাকে দেখে এত করুণ লাগছিল, যেন এই ভিড়ের মধ্যে মা হারিয়ে গেছে, নিজের বলতে কেউ নেই। ঘড়িতে 7:13 অবশেষে কোন প্ল্যাটফর্ম সেটা কনফার্ম হয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 3। আমাদের ছিল B2 আর আমি বরাবর যে ট্রেনে যাই SMVB সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা বেঙ্গালুরু টু হাওড়া, সেই ট্রেনেই যাচ্ছি। তো এখন ট্রেন কতক্ষণে আসছে দেখা যাক। এখন তো প্ল্যাটফর্ম নাম্বারটা কনফার্ম হয়েছে। 2:20 ট্রেন অবশেষে এলো 7:30টায়। যাই হোক, এসেছে তো, এটা দেখেই যেন শান্তি, বাড়ি ফিরতে পারবো। তো এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম, যেন কোচটা ভালো পড়ে। আসার সময় যেরকম একটা ঝাঁ চকচকে কোচ পেয়েছিলাম সেরকম যেন পড়ে। তো ট্রেনটা দেখে তো বেশ মনে হচ্ছিলো ভালো, আশা করছি কোচটাও ভালো পাবো, দেখা যাক কি হয়। শেষে দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন চলে এসেছে আর আমাদের সিট নাম্বার হচ্ছে 13, 14, 15, 16। মিডল বাথ পড়েছে আর এই আপার বাথ পড়েছে এখানে, আর এইখানে এই আমার খুব পছন্দের সিট, সাইড আপার সাইড লোয়ার। তখন ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। ট্রেনে উঠে আর একটুও লেট না করে রাতের খাবারটা নিয়ে নিয়েছিলাম। রাতে পরোটা, আলুর দম আর চিকেন, রাইস আর ডিমের তরকারিটা রেখে দিয়েছি আগামীকালের জন্যে। কোচটা ছিল একদম জঘন্য, কিন্তু প্যাকিং থেকে খুলতে চাদরগুলো এত নতুন কি করে বেরোলো আমি বুঝতে পারছিলাম না। অবশ্য আমার এই ধারণাটা ভাই ভুল প্রমাণ করলো। চাদরে যে অসংখ্য মানে ছোপ ছোপ কালো দাগ, সেটা ভাই দেখালো। ট্রেনের কোচ নিয়ে তো কোনো কথা হবে না, একদম ঝরঝরে মারুতি একটা কোচ, চারিদিকে ভাঙাচোরা, আর বাথরুম এতটাই অপরিষ্কার যে বেসিনে হাত ধুতে অবধি যাওয়া যাচ্ছে না। আমি একবার বাথরুমে টয়লেট করবো বলে যাওয়ার জন্য চেষ্টা করেছি, গেটটা খুলতেই আমার বমি হয়ে গেছে। মানে ক্লিনই করেনি মানে ট্রেন। স্টাফগুলো বললো ব্যাঙ্গালোর থেকে, হ্যাঁ স্টাফগুলো বললো ব্যাঙ্গালোর থেকে ক্লিন না হয়ে ট্রেনটাকে ছাড়া হয়েছে। মানে ভাবা যায়, এত বাথরুমের অবস্থা খারাপ আর এত দুর্গন্ধ যে কোচের গেট খুললে অবধি বমি এসে যাচ্ছে, মানুষ বাথরুমে যেতে পারছে না।
আর ওই স্টাফগুলোকে তো বললাম, রিকোয়েস্ট করলাম, খালি বলছে না না আমরা পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু বাথরুমের অবস্থা মারাত্মক খারাপ। রাত 10টা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বসে থেকে কি করব, আর টয়লেটেও যেতে পারিনি, আর কি যে পরিস্থিতি হতে পারে মানে ভাবতে পারছি না। এখনও এতটা পথ জার্নি, টয়লেটের যা অবস্থা। আমি তো এই ওপরে উঠে পড়েছি আপার বাথে। আমি এখন মানে একটুখানি চেষ্টা করবো একটু ঘুমিয়ে পড়ার, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড। সকালবেলা সেই 6টায় উঠেছি, তারপর থেকে একদমই রেস্ট নিইনি। আর গৌতম আর মা অলরেডি শুয়ে পড়েছে, আর উৎসার ভাই নিচে, ওরা জেগে ফোন ঘাঁটছে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। রাতে সেই ঘুমাতে গেছি, আর এখন বাজে দুপুর 12টা, ঘুম থেকে উঠেছি। আরও মানে উঠতেই ইচ্ছা করছিল না, মানে জেগে তো ছিলাম কিন্তু উঠতে ইচ্ছা করছিল না, এই কারণে উঠলেই বাথরুম ইউজ করতে হবে, মুখ টুক ধুতে যেতে হবে। তাও তো মুখ ধুয়ে আর বাথরুম ইউজ করতে গিয়েই মানে হাতটা উঠে বমি ওঠার মতো অবস্থা। মানে একদম বাথরুমে ঢোকার আগে গেট খুললেই বমি পেয়ে যাচ্ছে, এতটাই নোংরা কোচ। তো কি করব, এখন ট্রেন যা লেট, আমাদের নামতে নামতে হাওড়ায় 1টা। আমার ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, রাত 3টের সময় ঘুমিয়ে। গৌতম বাবুর অবস্থা খুবই খারাপ। গৌতম বাবু চোখটা বন্ধ করে নিলে। সকালের ব্রেকফাস্টে আমি খাচ্ছি চিপস, মা চিপস কিনে রেখেছিল, সেই চিপসটা খাচ্ছি। একটা কলা খেয়েছি, আর চিপস খাবো। ঠিক মতো কেউ ব্রেকফাস্ট করিনি বলে লাঞ্চটা তাড়াতাড়ি করতে গিয়ে হলো দুর্ঘটনা। ভাতটা ঠিক ছিল, যেটা জিরা রাইস মা করে এনেছিল, কিন্তু তরকারি সব নষ্ট হয়ে গেছিলো। এদিকে সবার ভীষণ জোর খেতে পেয়ে গেছিলো। শেষে মা এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছিল, আলু সেদ্ধ, শসা, পেঁয়াজ, ছোলা, চানাচুর দিয়ে সুন্দর করে একটা মুড়ি মাখা, যেটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। ট্রেন উড়িষ্যা ঢোকা থেকেই আকাশটা পুরো মেঘলা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো জোরে বৃষ্টি হবে। অলরেডি কলকাতা থেকে বাবা ফোন করেও বললো কলকাতায় ভীষণ বৃষ্টি হচ্ছে। লং জার্নিতে ট্রেনের এই উইন্ডো সিটটা কিন্তু ভীষণ উপকারী, বোর হতে দেয় না, বেশ সময়টা কেটে যায় বাইরের সিন দেখতে দেখতে। অবশ্য আমার মতো বকাটে মানুষ তো বোর হবেই না, যতই সুস্থ থাকে আমার আনলিমিটেড বকবকানি, সবার সাথে আলাপ করে নিই এবং বকবক করতে শুরু করে দিই, যেটাই কোচেও হয়েছিল। সবার সাথে আলাপ করে দিব্যি জমিয়ে আড্ডা, হইচই, গল্প, আর কিছু তার মধ্যে 2জন ট্যাংরার বাসিন্দা পেয়ে গেছিলাম, ব্যাস আর গল্প কাকে বলে। এক এরিয়ার মানুষ পেয়ে যেতে গল্পটা যেন আরও জমে উঠেছিল। গতকাল থেকে আজ দুপুর 1টা বাজে, এখনও অবধি ট্রেনের কোচ একবারও পরিষ্কার করতে আসেনি, না দিয়েছে ঝাঁট, না লাগিয়েছে ফিনাইল দিয়ে পোছা। আর আমাদের এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, সে অনবরত চিপস খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, প্যাকেট ফেলতে থাকছে। আর মানুষকেও সচেতন হওয়া দরকার, যেটা হয় না বলেই এত প্রবলেম। 2023 থেকে আমি ভেলোর যাচ্ছি, এতদিনে আমাকে যেটা করতে হয়নি আজ সেটাই করতে হলো, ট্রেনের খাবার অর্ডার করতে হলো। ট্রেনের খাবারটা আমি মানে অ্যাভয়েডই করি, আমি কোনো দিন মানে ট্রেনের খাবার অর্ডার করে খাইনি, না খেয়ে থেকেছি তাও ভালো। কিন্তু কি করব, ভাই মেয়েদের খুব খিদে পেয়ে গেছিলো, তো অগত্যা ট্রেন থেকে ডিম ভাত অর্ডার করেছিলাম। ভাত, ডাল, আলুর তরকারি, একটা আচার, 2টো ডিম আর এক্সট্রা একটা ভাত নিয়ে 120 টাকা নিয়েছিল। এই ছিল ট্রেনের এক থালি। একজন বাটি করে ভাত খাচ্ছে, বাইরে বৃষ্টি প্রায় পড়া শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি করে। গৌতমের জোরের কাছে আমাকে তো হার স্বীকার করতেই হয়, জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে 1 গাল ডিম ভাত আমাকে খাইয়েছিল। সকালবেলা গৌতম বিশাখাপত্তনম থেকে ঠান্ডা ঠান্ডা এই বাদাম মিল্ক কিনেছিল, যেটা ট্রেনে থেকে এখন অবশ্য গরম হয়ে গেছে। এখন মামা ভাগ্নি বলছে বাদাম মিল্ক খাবে, তো এইগুলো বের করলাম ব্যাগ থেকে। একটা মামু ওকে দিতে, আমি এখন খাবো না, এখন একটু দিয়ে একটুখানি। হ্যাঁ বাবু, বললি না বাবু কেমন লাগছে খেতে? তোর বাবা হাসছিস কেন? কি রে, তখন ঠান্ডা ছিল, তোর পাপা যখন কিনেছে। ভালো খেতে বাবাই, তোর তো কোনো জিনিস খারাপ লাগে না রে। ওরা এটা নিয়ে রিসার্চ করছে, এটাতে লেখা আছে বাদাম ফ্লেভার, কিন্তু পুরো যে নারায়ণের পূজা যে সিন্নি করে তার পুরো টেস্ট, পুরো কর্পূরের গন্ধ। বাজে বাদাম মিল্ক, আমরা মানে ভাবতেই পারবো এটা গৌতম বিশাখাপত্তনম থেকে কিনেছে। দুজনে খেতে পাচ্ছে না, যে দুজন ভালো না, কি বিচ্ছিরি খেছে দুজনে, তাই খেতে পাচ্ছে না বলে তোমাদের রিকোয়েস্ট করছে না। দুজনে হাতে করে নিয়ে বসে আছে। বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আর বেশিক্ষণ বসে থাকতেও পাচ্ছি না। এদিকে টয়লেট যাবো না বলে অনেকক্ষণ চেপে রেখেছিলাম টয়লেট, এত ওয়াশরুমগুলো নোংরা, তো তার ফলে পেটে ভীষণ যন্ত্রণা করছে, মানে যে সকাল থেকে পেট যন্ত্রণা করছে, পেট আর কোমর, মানে একদম বসে থাকতে পারছি না। আবার একটুখানি খেয়ে, আর ভাত আমি খাইনি, একটু মুড়ি খেয়েছিলাম, মামু মুড়ি খেয়েছিল, ওরা সবাই ভাত খেয়েছে। আর
আর আমি মুড়ি টুড়ি খেয়ে আবার শুয়ে পড়েছি, আর বসে থাকতে পারছি না। খুব বাজে, মানে কোচটা যদি এই ট্রেনের কোচটা যদি ভালো হতো তাও জার্নিটা একটু মনোরম হতো। সবাই একসাথে আছে, এত বাজে কোচটা এত পুরনো কোচ আর এত নোংরা কোচ, আর তার মধ্যে কোচে এত ঝাঁকুনি হচ্ছে, না বসা যাচ্ছে, না হাঁটা যাচ্ছে, না দাঁড়ানো যাচ্ছে, সাংঘাতিক ঝাঁকুনি হচ্ছে কোচটায়, মানে না অস্থির লেগে যাচ্ছে। মা ভাইয়া দুপুরে না শুয়ে জানলা দিয়ে বসে বাইরের দৃশ্য দেখছিল। আমার জন্য বেচারিদের কত না হয়রানি হতে হলো, এইভাবে যাওয়া আসা সবটাই বেকার হয়ে গেল। যদি ওটি হতো তাও নয় হতো। কি আছে দেখ আগে, খুলে খেয়ে দেখ আগে, আগে দেখবি তো। কামড়ে কামড়ে খাওয়ার জন্য দেখ, আমার তো আলুর চপ মনে হচ্ছে। দিয়েছে ডিম কিছু? এ মা, ডিম পেয়েছি। বাহ, কেন দিয়েছিস? ভুবনেশ্বর স্টেশনে নেমে আমি ভাই চা নিয়ে এসেছি। গৌতম মেয়ে তো ঘুমাচ্ছে, আমি ভাই আর মা এখন চা খাচ্ছি। এই উঠেছো? গৌতম নাম নিতে উঠে পড়েছে। এই স্বাদের ভাগ হবে না গৌতম। লড়ে দৌড়ে চা এনেছি, তোমাকে একটুও দেবো না। ট্রেনের টি ব্যাগ চা খাবো না বলে আমি আর ভাই দৌড়ে স্টেশন থেকে চা আনলাম, কিন্তু এই চাও মনোপ্রুত হয়নি, একদম জলা খেতে, খুব বিচ্ছিরি। এই পুচকিটার নাম ছিল সানায়া। এরাও গেছিলো ভেলোরে ট্রিটমেন্টের জন্য, মায়ের ট্রিটমেন্টের জন্য নারুবিতে। অনবরত কেক, চিপস, বিস্কিট এইসব খেয়ে বেরিয়েছে, শুধু জাঙ্ক ফুড, অন্য কিচ্ছু খায়নি। আর আমি যেই ক্যামেরা অন করছিলাম অমনি চুপ হয়ে মাথা নিচু করে ফেলছিল। আমি যেই অন করছি অমনিও চালাক আস্তে করে এই দেখো স্ট্যাচু হয়ে যাচ্ছে। এতক্ষণ যে ঘুমালি তুই, এই তুই একটু রাত জাগার জন্য এতক্ষণ ঘুমালি, হ্যাঁ? এবার লাভ কেটে নিচ্ছে দেখি আমার দিকে। জানি না, আয় আস্তে আস্তে আয়, লাভ কেটে নাম দেখি। আর পাচ্ছিলাম না, শেষে গৌতম কমপ্লেন করাতে ওরা বাথরুম একটু ক্লিন করে দিয়েছিল, তো গেছিলাম বাথরুমে। আর দেখাচ্ছি দেখো কি অবস্থা। বাথরুমের সামনেই বড় বস্তায় করে কী ছিল আমি জানি না, পুরো দেখো বাথরুমের গেটগুলো পুরো আটকে রেখেছিল, মানুষ বাথরুমেও যেতে পারছিল না। পুরো কোচের বাথরুমের সাইডেই বড় বস্তায় ভরা জিনিসপত্র, জায়গাটায় না হাত ধোয়া যাচ্ছে না মুখ ধোয়া যাচ্ছে, বেসিনও নোংরা, গন্ধ, কি আর বলবো। সবাই গল্প করতে ব্যস্ত আর আমি খেতে ব্যস্ত। যেহেতু ঠিকঠাক দুপুরে খাওয়াটা হয়নি, বারবার আমার খিদে পেয়ে যাচ্ছে। গৌতম এখানে প্যাটিস এনে দিয়েছিল, তাও আবার ভেজ প্যাটিস, সেটাই অগত্যা বসে চেবাচ্ছিলাম। ওটা তুই আর দিদা খাওয়া, মামুয়া খেলে একটু দে, আর তুই আর দিদা খা। ট্রেনের গতি আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। এতক্ষণ দেখাচ্ছিল হাওড়ায় ঢুকবে 1টায়, এখন দেখাচ্ছে রাত 2:30টায়। এই দুঃখে মা আর ভাই বসে না থেকে শেষমেশ শুয়ে পড়েছে। এদিকে আমাদের মুড়ি প্রিয় কাকুর ভীষণ জোর খিদে পেয়েছে, কী করবে, এখানে মুড়ি মেখে নিয়েছে। অবশ্য আমরা সবাই খেয়েছিলাম। ট্রেনে আমি মাসাজ পার্লার পেয়ে গেছি, আমার হেয়ার মাসাজ হচ্ছে, হেয়ার না হেড মাসাজ, সরি। দেখো ভাড়া করে নিয়েছি দাদাটাকে। ও দাদা ভালো করে দিন দাদা, এদিকে দাদা, কাকু সরি দাদা না কাকু, এদিকে কাকু, পিছনে। ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না, আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, অস্বস্তি লেগে যাচ্ছে। অবশেষে রাত 1:47 বাজে। আমরা মানে কষ্ট করে হোক, বিরক্তি নিয়ে হোক, মানে ধৈর্য নিয়ে হোক হাওড়ায় পৌঁছাচ্ছি। গৌতম বলছে খুব স্ট্রাগল করে, একদম ভীষণ স্ট্রাগল। আর এই শেষ মুহূর্তে আরও বাথরুমের অবস্থা খারাপ। আমার ভাই তো সেন্সলেস হয়ে গেছিলো, আমার ভাই তো আবার বলছে আবার বাথরুমটা দেখিয়ে আসতে। ও তো সেন্সলেস হয়ে গেছিলো, ও অনেক কষ্ট করে ফিরে এসেছে। আমাদের ওর অবস্থা দেখে আমরা আর যাইনি বাথরুমে। তো আপাতত সাঁতরাগাছি থেকে ট্রেন এখনো দাঁড়ায়নি, একটু করে এগিয়ে যাচ্ছে। যাই হোক, জার্নিটা কমপ্লিট হলো।
বসে আমি আর ভাই ডিসাইড করেছিলাম রাতে আজকে বিরিয়ানি খাবো, কিন্তু যা লেটে ট্রেন এসেছে বিরিয়ানি জুটবে কিনা জানি না, কিন্তু ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। আর ধৈর্য কুলাচ্ছে না, মনে হচ্ছে এই চলতে ট্রেন থেকে লাফ কেটে তাড়াতাড়ি করে বাড়ি দৌড়ে চলে যাই। তো দৌড়ে তো যাওয়া যাবে না, এখান থেকে আবার ক্যাব বুক করতে হবে, সেটা নিয়ে তো আরও ঘন্টা দেড়েকের সমস্যা চলবে। টেনশন হচ্ছে এত রাতে গাড়ি পাওয়া গেলে সেই গাড়ি ভাড়া কত নেবে। আমি ধরছি মায়ের হাত থেকে এই ব্যাগটা নিলে। নেমে পড়েছি, বাড়ি যাবো আর কিছুক্ষণের মধ্যে। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। 2 বছর ধরে এই একঘেয়ে জার্নি আমার চলছে, ভেলোর যাওয়া, হাওড়া থেকে কাটপাটি, কাটপাটি থেকে হাওড়া। বোর হয়ে যাচ্ছি, না কোথাও ঘুরতে যাই না কোথাও আনন্দ করতে যাই। শরীরকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্টের জন্য দৌড়ে যেতে হয়, আবার 3 মাসের অপেক্ষা। এইভাবেই কষ্ট করে হয়তো বাড়ি ফিরবো। গাড়ি নিয়ে যে সাংঘাতিক সমস্যায় পড়েছিলাম সেটা শেয়ার করলাম না। অবশেষে অনেক প্রতীক্ষার পর একটা তো গাড়ি পেয়েছিলাম। হাওড়া স্টেশনের সামনে দিয়ে সব ছেলে মেয়ের দল বাঁকে করে জল নিয়ে যাচ্ছিল, কেন আমি জানি না। এটা তো তারকেশ্বরে যাওয়ার সময় শ্রাবণ মাসে দেখা যায়। তো যাই হোক, হাওড়া স্টেশনকে বাই বাই করে এগিয়ে চলছি বাড়ির দিকে। আবার 3 মাস পর আসতে হবে। এই দুর্গতি আমার কবে কাটবে আমি জানি না, আর ভালো লাগছে না এই জার্নি করতে। হাওড়া এরিয়াটাই দেখলাম যে এরম সব দলে দলে বাঁকে করে জল, হাতে করে ঘুটি করে জল সেজে গুজে সবাই যাচ্ছে, আর না হলে এরম কাঁধে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। জিনিসটা আমি সত্যি বুঝতে পারিনি। ঘড়িতে 3টে, আমরা একদম মায়ের বাড়ির গেটের কাছে চলে এসেছি, যেখান থেকে উঠে আমরা ট্রেন ধরেছিলাম হাওড়ার, আবার সেইখানে এসেই নেমেছি। এইসব লাফালাফি শুরু করে দিয়েছে। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? কোথায় গেছিলাম? কোথায় কোথায়? রাস্তায় কোনো খাবার দোকান খোলা পায়নি, অনলাইনেও খাবার অর্ডার করা যাচ্ছিল না, যেহেতু এতটা রাত হয়ে গেছিলো। ভেবেছিলাম মামুনকে কষ্ট দেবো না, সেই অযথা ওকে কষ্ট করতেই হলো। এই রাতে আবার ভাত বসাতে হলো, মা ওকে একটু হেল্প করে দিয়েছিল, তো অ্যাটলিস্ট রাতের খাবারটা আমাদের কপালে জুটলো। ভেবেছিলাম ট্রেন থেকে নেমে বিরিয়ানি খাবো, সব দোকান তো বন্ধ। তাও ভাতটা মানে পেয়ে গেছে, এটাই। আসতে মামুন তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, পাঁপড় ভাজা। রাতের নির্জন গলি, চারিদিকটা নিস্তব্ধতায় ভরে আছে, আর আমাদের লাগেজের চাকার যে ঘরঘরানি আওয়াজ সেই নিস্তব্ধতাটা কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি বাড়ির দিকে। ঘড়িতে 4টে, মার বাড়িতে খেয়ে দে এখন বাড়ির দিকে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, সবাই ঘুমাচ্ছে, আবার আর কিছুক্ষণের মধ্যে সব মর্নিং ওয়াকে বেরোবে, আর আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি। ফ্রেশ হতে পারিনি, বাড়িতে যাব ফ্রেশ হব। যা করে হাত মুখ ধুয়ে মার বাড়িতে ভাতটুকু খেয়ে নিয়েছি। শান্তি নিজের ঘরে এসে। উফ, এই ঘরের মতো শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না। কলকাতা আর এই স্বাদের ঘর, এই দুটোর মতো আর কোনো জায়গা হয় না। কি বল সোনু, মিস করেছিস? ও এখন ফ্রি ওয়াইফাই মিস করছে, ও তামিলনাড়ুতে থাকবে, ফ্রি ওয়াইফাই হোটেলে থাকবে। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।